আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে জানালো ইসি। আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা নেই বললেন উপদেষ্টা। সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি পক্ষ, অভিযোগ বিএনপি। ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান। রাজনৈতিক দলগুলো অভিযোগ নাহিদ ইসলামের, বললেন আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি। এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব। ভূমিকম্প পরিস্থিতিতে 2 সপ্তাহ বন্ধ ঘোষণার পর বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা। ইতিবাচক হিসেবে দেখছি আপাতত, কারণ যেহেতু একটা সার্বিক বিপদের শঙ্কা আছে। সময়ের জন্য এই সিদ্ধান্তটা যুগোপযোগী ছিল যে, এবং ছাত্রীরাও বেশ কোঅপারেট করছি আমরা। ঢাকার অসহায়ত্ব স্পষ্ট বলছেন বিশেষজ্ঞরা। অপরাধের 2 মামলায় 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন। মানিকগঞ্জে বাউল ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা। দুপক্ষের মারামারিতে আহত বেশ কজন। এলাকায় পুলিশ মোতায়েন। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। আগামী নির্বাচনে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সকালে কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। 1 ঘণ্টা আলোচনার পর সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা। বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত। সারা দেশকে আমরা 3টা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল মহোদয় উনি স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। অন্যরা যাই করুক, বিএনপি সাংঘর্ষিক কোনো রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। খসরু বলেন, দেশে স্থিতিশীলতায় গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অযৌক্তিক আন্দোলন এবং ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে একটি পক্ষ বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। এদিকে সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন রিজভী আহমেদ। ভূমিকম্প আমাদের কিন্তু অনেক কিছু এর মধ্যে দিয়ে উপলব্ধি করার বিষয় আছে। সবার, আমরা যারা রাজনীতি করি সবার এই উপলব্ধি করার দরকার। আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কিন্তু একটা শূন্য গর্ভের মধ্যে, শূন্য গর্ভের অতলের মধ্যে আমরা তলিয়ে যেতে থাকব। বাংলাদেশের সামনে যিনি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশে সরকার গঠন করবেন, তাদের কাছে যেন এই বাস্তবতা দল আবার নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারে। আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি। এককভাবে 300 আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি, এমনটা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগে সাইদ কনভেনশন সেন্টার সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, পারিবারিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে নতুন ধারা শুরু করেছে এনসিপি, যেখানে যে কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারে।
এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম সারা দেশের সকল এনসিপি কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, শাপলাকলি মার্কা পেলেও এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে প্রতীকের ডিজাইন দেওয়া হয়নি। জনগণ যে রাজনীতির অংশীদার, শুধু দল নয়, জনগণ যে নির্বাচনের অংশীদার, তারাও প্রার্থী হতে পারে যে কেউ, এই স্বপ্নটা সবাই দেখতে পারে। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব। একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায়, যারা গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কাজ করেছে, জনগণের পাশে থেকেছে, বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। ভূমিকম্পের এমন আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা জানান, তাদের হলের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, এই সময়টাতে যতটুকু সম্ভব সংস্কার করা গেলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, মোহসিন হল, শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ। এর আগে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। পরপর 2 দিনে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস। হল বন্ধ করে দিয়েছে, আমি মনে করি যেটা ভালো একটা কাজ করেছে। 15 দিনের জন্য একটা অবজারভেশনে যাচ্ছে সবাই। ইতিবাচক হিসেবেই দেখছি আপাতত, কারণ যেহেতু একটা সার্বিক বিপদের শঙ্কা আছে, যতটুকু সম্ভব ইন্সপেকশন করে অ্যাটলিস্ট মেরামতের যে জায়গাগুলো আছে বা অলরেডি যে ফাটলগুলো দেখা দিয়েছে সেগুলোর চিন্তাভাবনা করে আসলে আমার মনে হয় যে এবং শিক্ষার্থীরাও কোঅপারেট করছে প্রশাসনকে। ঢাকায় ঘটে যাওয়া ভূমিকম্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নগর ঠিক কতটা ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে। যথাযথ নিয়ম না মেনে তৈরি ভবন, সংকীর্ণ রাস্তা আর দুর্বল অবকাঠামো সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই দিচ্ছেন এমন সতর্কবার্তা। দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। যে রাস্তাঘাটের যা অবস্থা, এই রাস্তাগুলো দিয়ে এখনই তো বড় গাড়ি যেতে পারে না, আর বিল্ডিংগুলো যখন কলাপস করবে, রাস্তার উপর পড়বে, তখন তো যাওয়ার কোনো সুযোগই থাকবে না, উদ্ধার করার কোনো সুযোগই থাকবে না। এগুলো ভেবে দেখতে হবে যে সেখানে রাস্তাঘাট সম্প্রসারণ করে অথবা যে ভবনগুলো ভার্নারেবল সেগুলোকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। নগর পরিকল্পনাবিদদের মতে ভূমিকম্প হওয়ার সময় আমরা কিছুই থামাতে পারি না, নিতে পারি কেবল প্রস্তুতি। আমাদের সমস্যা চিহ্নিত, এখন মনোযোগী হতে হবে আসল কাজে। ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে 2 পক্ষের অন্তত 5 জন। পুলিশ জানায়, সকাল 9টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। অন্যদিকে তার মুক্তির দাবিতে বেলা 11টার দিকে প্রেসক্লাব চত্বরে পাল্টাক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আবুল ভক্তরা। এ সময় আবুল সরকারের অনুসারীদের দেখে ধাওয়া করে তৌহিদি জনতার ব্যানারে থাকা আন্দোলনকারীরা। তাদের মারধরে আবুল সরকারের 3 অনুসারী গুরুতর আহত হন। পাল্টা ইটপাটকেলে আহত হন শাস্তির দাবিতে আসা 2 মুসল্লি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পাল্টা হামলার ঘটনার পরে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তৌহিদি জনতা। মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে।